সত্যপক্ষের শুক্রবারের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, লেখক জনাব আশরাফুল আজম খান। জনাব আশরাফুল আজম খান, আপনাকে আমাদের শুক্রবারের আড্ডায় স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা, অর্থাৎ আজকের আড্ডা। প্রথমত, আপনি কেমন আছেন? ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। গরমের তীব্রতা কেমন আপনাদের ঢাকা শহরে? না, গরম তো কেবল ঢাকায় নয়, সারা দেশেই তো গরম। হ্যাঁ, বেশ। আর গরমের সময় তো গরম হবে, এটা স্বাভাবিক। প্রকৃতির বিরুদ্ধ আচরণ করছে, সেটা একটা ব্যাপার আছে, যে কারণে গরম বাড়ছে, বছরে বছরে দিনে দিনে গরম বাড়ছে, গরম আছে। তো এই মুহূর্তে ঢাকায় যানজটের অবস্থা কেমন দেখছেন? ঢাকায় যানজট আছে। ঢাকার যে চিরাচরিত যে চিত্র, ঈদের পরে এখনো মানুষ হয়তো পুরো মাত্রায় ঢাকায় ফিরেনি। এখনো যারা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, এদের একটা অংশ হয়তো ঢাকায় আসেনি। তুলনামূলকভাবে একটু কম, কিন্তু গত কয়েকদিন থেকে আবারও সেই সনাতনী অবস্থায় আমরা ঢাকাকে দেখতে পাচ্ছি, যানজট তৈরি হচ্ছে। তো এটি তো আমাদের দীর্ঘদিনের সংকট, চিরচেনা ঢাকা যানজটময়। ঠিক আছে, এই বিষয়টি ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু গত বছর এই দেশের একটি রূপান্তরের জন্য একটি বিশাল আন্দোলন দেখেছি, এবং সেখানে নতুন রাষ্ট্র ব্যবস্থার একটি প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী কি বর্তমান সরকার এমন কোন কৌশল নিতে পেরেছে যেটার মধ্য দিয়ে এই যানজটকে কিছুটা হলেও কমিয়ে আনা যায়? আপনি কি মনে করছেন নিতে পারে? আপনি তো আলোচনায় প্রবেশ করেছেন। আমি প্রথমে আপনার সত্য পক্ষের দর্শকদের, যারা শ্রোতা আছেন, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একেবারেই আমাদের নাগরিক জীবনে একটা বড় অন্যতম সংকট কে কেন্দ্র করেই আপনি একটা রাজনৈতিক আলোচনায় প্রবেশ করছেন, যেটা বলছেন যে যানজটের ক্ষেত্রে নতুন যে পরিবর্তন, তার কোনো প্রতিফলন আমরা দেখছি কিনা, বা ফলাফল কোনো পাচ্ছি কিনা নাগরিক জীবনে। এটা আমার মনে হয় যে আমার মতো অনেকে জিজ্ঞেস করলে আমরা খুব বেশি পরিবর্তন দেখিনি। চিরাচরিত যে চিত্র ঢাকা শহরে গত 2 দশকে আছে বাংলাদেশে, মানে ঢাকা শহরের যানজটের যে তীব্রতা এবং নাগরিক দুর্ভোগ, এবং যে আমাদের যে রুটগুলোতে যে বাসের যে বিশৃঙ্খল অবস্থা, সেই ভঙ্গুর এবং আংশিক যে বাস, সেগুলোর আনাগোনা সেটা আছে, এবং যাত্রীদের দুর্ভোগ আছে, বেশি ভাড়া আদায়ের অভিযোগ সেটা আছে। কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। আপনি জানেন যে এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, হয়তো তারা নাগরিক জীবনের এই সংকটগুলোর চেয়ে তারা যে আশু রাজনীতি এবং নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, সংস্কারের প্রশ্ন থেকে, যে কারণে এটি হয়তো তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তবে কিছুদিন আগে আমরা খবর শুনেছি যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে পরিবহন ব্যবস্থা, যেটি গণপরিবহন ব্যবস্থাকে ভেবে সাজানো হবে এবং কোম্পানির অধীনে এনে এক ধরনের কমফোর্ট দেওয়ার চেষ্টা করা হবে। এটি কারণ প্রত্যয় আগের সরকারের মতোই বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বা প্রতিশ্রুতি বা আশ্বাস নাগরিকদের শুনিয়েছেন। জনাব আশরাফুল আজম, আমরা মনে হয় সংযোগ নিয়ে একটু সমস্যায় পড়েছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আচ্ছা, হ্যাঁ, তাহলে মানে আমরা যেটা বলছিলাম যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটি তো অবশ্যই আমাদের চলমান থাকবে, কিন্তু কথা হচ্ছে
এই রাজনীতি কার জন্য? রাজনীতি তো মূলত দেশের সাধারণ মানুষের জন্যই। তো রাজধানীতে যারা বাস করেন কিংবা সারা দেশে যারা চলাচল করেন, তাদের যে সংকটগুলো, এগুলি নিয়ে যদি এখনো রাজনৈতিক দল অথবা সরকার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন না করে শুধু তাদের ক্ষমতা বদলের বিষয় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তো আমাদের দেশের কোনো পরিবর্তন হলো না। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে রাজনৈতিক সরকার পরিবর্তন হবে, তারা তাদের রাজনীতি করবে, কিন্তু তাদের রাজনীতির যে মুখ্য ক্ষেত্র জনগণ, সেই জনগণের যে সুবিধা অসুবিধা, তাদের অর্থনীতি, তাদের যাতায়াত, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, এই বিষয়গুলোর ক্ষেত্রে সরকার তাদের কৌশল পরিবর্তন করবে, নতুন নতুন কৌশল নিয়ে এসে দীর্ঘদিনের যে জটিলতা বা দুর্ভোগ সেটি লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। তারা যদি কৌশলগত পরিবর্তন নিয়ে আসে, তাহলে এই জনবল দিয়ে, এই অবকাঠামো দিয়ে কিন্তু অধিকতর সুফল পাওয়া সম্ভব। যদি সেটি তারা করতে ব্যর্থ হন, তাহলে তারা কিন্তু সরকার হিসেবে ব্যর্থ হবেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন এরকম কোন পরিবর্তন ঢাকায় অন্তত পক্ষে দৃশ্যমান হচ্ছে না, এই তো? হ্যাঁ, আমি সেটা বলেছি তো যে গণপরিবহনের ক্ষেত্রে ঢাকার যে যানজট পরিস্থিতির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, বলেছি সেটা। আচ্ছা, তো আপনি দীর্ঘদিন থেকে শিক্ষকতার সাথে জড়িত, তো আপনি কি এই সরকার আসার পর শিক্ষা ক্ষেত্রে কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন? শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন তো আসলে অল্প সময়ে বা রাতারাতি সেটি পরিবর্তন সাধিত হবে না। আপনি জানেন যে শিক্ষার বিষয়টা আসলে প্রত্যেকটা সরকার তাদের নিজস্ব একটা রাজনৈতিক ধ্যান ধারণা বা তার দর্শন থেকে সেই শিক্ষার নীতি পদ্ধতিগুলো সাজানোর চেষ্টা করে। বিগত যে আওয়ামী লীগ সরকারের আমলে তারা নতুন একজন শিক্ষা পদ্ধতি চালু করেছিল। আপনি জানেন যে তার আগে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছিল। এই যে এই পদ্ধতিগুলো আসলে কোনোটাই বাস্তব বাস্তব হওয়ার বা বাস্তবত পথে যাওয়ার যে পর্যাপ্ত সময় বা সুযোগ অথবা সেটিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি না হওয়ার কারণে কোনোটাই যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। বিগত সরকারের শিক্ষা নীতি নিয়ে বা শিক্ষা কারিকুলাম নিয়ে এক ধরনের বিতর্ক ছিল, এবং নতুন যে সরকার, সেখানে বিগত সরকার যে শিক্ষা কারিকুলামের ক্ষেত্রে তড়িঘড়ি ভাবে কিছু পরিবর্তন এনেছে। পাঠ্যপুস্তকে যে অধ্যায় সমূহের মধ্যে লেখকের নতুন নতুন লেখকের লেখা সংশ্লিষ্ট করেছে, কোন লেখা বাতিল করেছে, এবং পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কিছু ট্রেডিশনাল সিস্টেম ফিরিয়ে এনেছে। ঠিক সেভাবেই এখন চলছে। এটি অন্তর্বর্তীকালীন সময়ে পদক্ষেপ হিসেবে সেটি চলছে। গুণগত যে পরিবর্তন শিক্ষার ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন সরকার আনবে, সেটা আমরা সেভাবে প্রতিশ্রুতি এই সরকারের পক্ষ থেকে আমরা সেভাবে পাইনি। হয়তো সামনে নির্বাচিত সরকার যখন একটা দীর্ঘ সময়ের জন্য আসবে, তখন হয়তো তারা সেই পরিবর্তনটা নিয়ে আসবে। তো একটা এক ধরনের আপাত এক ধরনের কি বলা যায় যে প্রয়োগবাদী এক ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যাচ্ছে। গুণগত রূপান্তর বা পরিবর্তন যে সংগঠিত হচ্ছে বা সে চেষ্টা করছে, সেটা বলা যাবে না। আর এই তো আমার দৃষ্টিতে বর্তমান শিক্ষা পদ্ধতি এটি। তবে শিক্ষা নিয়ে কোনো সংস্কার প্রস্তাব এগুলো রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কিভাবে আসছে, সেটা নিয়েও কিন্তু আমরা এখন ভালোভাবে যে অবহিত তা নয়, সেটা জানছি না। আশা করছি যে, যেটা বললাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল বা সরকার তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আদর্শের আলোকে মানুষের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে এসছে। কিন্তু আমাদের জনগণের পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে ভবিষ্যতে নাগরিক গড়ে তোলা দক্ষ যোগ্যতা সম্পন্ন যে পরিবর্তনশীল বিশ্ব, যে দ্রুত পরিবর্তন হচ্ছে বিশ্বে, বিশেষ করে আমাদের নানা রকম বৈজ্ঞানিক আবিষ্কার, আমাদের যে আমরা বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে পরিবর্তন, যার প্রভাব, এবং আমাদের বায়োটেকনোলজির যে পরিবর্তন, গোটা বিশ্বের যে জ্ঞান বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে, তার সাথে সাদৃশ্য রেখে তার সমান্তরালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল রূপান্তরের চাহিদা প্রয়োজন কিন্তু আছে। সেটি আমরা অনুভব করি যে কেবলমাত্র
পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নয়, অথবা মুখস্থ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নয়, একেবারেই জীবন সংশ্লিষ্ট এবং মানুষের জীবন জীবিকা সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থা, এবং যেটা পরিবর্তনমুখী শিক্ষা ব্যবস্থার একটা চাহিদা বা প্রয়োজন আমাদের দেশে আছে। ফলে সেটি একটা আমূল পরিবর্তনের বিষয়, আমূল রূপান্তরের বিষয়, সেটি একটি সামগ্রিক পরিকল্পনার অংশ, যেটি হয়তো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা মাথায় নিয়ে করতে হবে। কেবলমাত্র দলীয় রাজনৈতিক আদর্শ বা আইডিওলজি দ্বারা পরিচালিত হয়ে বা শিক্ষাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার অভিপ্রায় নিয়ে এ ধরনের কোনো পরিবর্তন হলে সেটি কিন্তু আসলে আমাদের সাধারণ জনগণের কাজে লাগবে না, বা আমাদের দেশের মৌলিক কোনো রূপান্তরে এই শিক্ষা ভূমিকা রাখবে না বলে আমি মনে করি। চমৎকার মূল্যায়ন আপনার। তো ছেলেমেয়েরা কি ক্লাসে পড়ায় মনোযোগী হচ্ছে? আমাদের যে মোবাইল আসক্তি ছিল সেটার কি কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? ক্লাসে মনোযোগীর প্রশ্নটি হচ্ছে যে আপনি কিসের প্রেক্ষিতে বলছেন, যে আগে কি মনোযোগী ছিল না বা এখন মনোযোগী হচ্ছে, এরকম বলতে চাচ্ছেন? যেটা হচ্ছে যে এটা হচ্ছে, জি বলেন। না, একটু স্পষ্ট, মানে আপনি স্পষ্ট করে যদি বলেন যে কি ধরনের মনোযোগের কথা বলছেন। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে করোনার সময় তাদের মধ্যে যে একটা ডিভাইস আসক্তি চলে এসেছিল, এটা হচ্ছে আমরা রাষ্ট্রীয়ভাবে সে সিস্টেমটাকে চেঞ্জ করেছিলাম। সেই প্রবণতা থেকে তারা কিন্তু বের হয়ে আসেনি, কিন্তু এখন তো অনেক দিন হয়ে গেল এবং সরকারেরও পরিবর্তন হয়ে গেছে। সরকার কি এমন কোনো কৌশল নিতে পেরেছে যার কারণে তারা সেই যে একটা আসক্তি ছিল সেই আসক্তি থেকে বের হয়ে স্কুলমুখী বা কলেজমুখী হচ্ছে এবং অধিকতর পাঠে মনোযোগী হচ্ছে এবং ক্লাসে নিয়মিত হচ্ছে? আপনি ভালো করেই জানেন, আপনি সংকটগুলো হয়তো আপনি প্রশ্ন করেছেন আপনার শ্রোতা দর্শকদের জানবার জন্যই। প্রথম কথা হচ্ছে, আপনি দুটো কথা বলেছেন যে ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগী হয়েছে কিনা বা লেখাপড়ায় ফিরেছে কিনা, সেটা আপনি বলেছেন। আপনি যদি এক ধরনের কম্পেয়ার করেন যে 20 বছর আগে ছাত্রছাত্রীদের তাদের যে অভ্যাস এবং তাদের যে প্রবণতা, সেটার থেকে কিন্তু এখন একটা বিশাল পার্থক্য আপনি দেখতে পাবেন। যেমন এখন ছাত্রছাত্রীদের যে প্রাতিষ্ঠানিক পড়ালেখার যে গুরুত্ব, সেটা কিন্তু কমে এসেছে সঙ্গত কারণে কমে এসেছে। যার সময় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা বা পাঠ্যপুস্তকের যে জ্ঞান সীমাবদ্ধ ছিল, সেখান থেকেই কিন্তু একটা প্রথাগত উপায়ে আমরা লেখাপড়া করতাম। কিন্তু এখন ছাত্র ছাত্রীদের সামনে গত 1.5 দশকে তাদের বিশাল যে তথ্য ভান্ডার সামনে এসেছে, তাদের প্রত্যেকের পরিবারে বা প্রত্যেকের হাতে মোবাইল গেছে, ডিজিটাল ডিভাইস গেছে, ইন্টারনেটের মধ্যে তারা কানেক্টেড হয়েছে। ফলে তাদের শিক্ষার জায়গাটি যদি বলেন যে সেটাও কিন্তু এক ধরনের রূপান্তরের পথে গেছে। এবং এই যে যে ছাত্রদের হাতে যে মোবাইল এসছে, সেটি কি তারা পাঠ্যপুস্তক হিসেবে শিক্ষার জন্য ব্যবহার করছে? এখানে একটা প্রশ্ন রাখা যেতে পারে। আপনি বলেছেন যে মোবাইল বা ডিভাইসের আসক্তি তাদের মধ্যে তৈরি হয়েছে, এটা করোনায় আসার কারণে তৈরি হয়েছে, ব্যাপারটা আমি এমন মনে করি না। করোনা আসুক বা না আসুক, ডিজিটাল ডিভাইসের যে প্রভাব, তার যে বিস্তৃতি, এটা হচ্ছে এই যুগের ফেনোমেনা। হয়তো করোনার 2 বছরে সেটা বেড়েছে, কিন্তু আমরা সে সময় দেখেছি ডিভাইসের মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রমের একটা ইতিবাচক দিক, কতগুলো সামর্থ্য মানে সংকটের মাঝেও কিন্তু আমরা দেখেছি এগুলো চালিয়ে নেওয়ার একটা প্রতিষ্ঠান করা গেছে। কিন্তু সেই করোনার কারণে যে ডিভাইস আসক্তি এসেছে তা না, করোনার পরবর্তী সময়েও কিন্তু নতুন নতুন করে ডিভাইস আসক্তি শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে। আপনি জানেন যে অনলাইনে তারা নানা রকম গেমিং ব্যাপার থাকে, তারা গেম খেলে, নানা রকম ক্লাব বা নানা রকম এক ধরনের অ্যাসোসিয়েশন করে তারা এগুলো খেলছে। তো সেটির হচ্ছে মূল বিষয় যে আমরা যারা শিক্ষকতা করি বা শ্রেণীকক্ষে শিক্ষাদান করি, আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ যে আসলে আগের মতো করে শ্রেণীকক্ষের শিক্ষা আমরা দিতে গিয়ে পারছি না। শিক্ষার্থীদের যে প্রতিদিনের যে পাঠ্যাভ্যাস, সন্ধ্যা হলে মাগরিবের নামাজের পড়তে বসা, উচ্চ করে পড়া এবং বই লেখা, হোমওয়ার্ক রেগুলার করা, এই যে অভ্যাস, সেটা কিন্তু অনেকটাই এটা থাকছে না।
তো সে কারণে বলা যেতে পারে যে হ্যাঁ, এটাকে আপনি আসক্তি হিসেবে নিশ্চয়ই আমরা ধরতে পারি। সেক্ষেত্রে আমাদের গুড প্যারেন্টিং এর অভাব আছে, আমাদের যে কখন কিভাবে ব্যবহার করব ডিভাইস বা ইন্টারনেট সেগুলোর ক্ষেত্রে শিক্ষার অভাব আছে। আমাদের আমাদের যে নিরাপত্তা জায়গাটুকু এখানে একটু অবস্থান আছে, সার্বিকভাবে একটা প্রবণতা তো আছে শিক্ষার্থীদের মাঝে। আচ্ছা, এটা তো আমরা বিস্তারিত শুনলাম। তো এই অনেক শিক্ষার্থী যারা ওই লেখাপড়াটা কমিয়ে দিয়ে তারা নানান ধরনের অপরাধের দিকে ছুটছে, আমরা কিশোর গ্যাংয়ের কথা শুনছি, এবং তাদের সংস্পর্শে এসে অনেকে চিন্তা করছে। তো আপনি রাজধানীতে আইন শৃঙ্খলার পরিস্থিতির কি অবস্থা দেখছেন? সেটা কি বিগত সরকার থেকে এই সরকারের সময় কিছুটা অবনতি ঘটেছে, না কিছু উন্নতি হয়েছে, না চরিত্রগত কোনো পরিবর্তন হচ্ছে? এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সবসময় তো এক ধরনের পরিস্থিতি থাকেই দেশে, বাংলাদেশের সকল দেশের সমাজে থাকে চ্যালেঞ্জ, যে চুরি ডাকাতি ছিনতাই, নানা রকম এই দুর্ঘটনা বা ঘটনাগুলো থাকে। সেটি এক ধরনের সহনশীল পর্যায়ে থাকলে আমরা সেটিকে খুব বেশি আমলে নেই না, কিন্তু সেটা যখন আমাদের সহনশীলতা মাত্রা অতিক্রম করে তখন কিন্তু সেটাকে আমরা আমলে নিই বা কনসার্ন হিসেবে নিই। তো আপনি 5ই আগস্টের যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাথে প্রশাসনিক এক ধরনের পরিবর্তন হয়েছে, একটা ধরনের অন্তর্বর্তীকালীন একটা পরিস্থিতির মধ্য দিয়ে দেশ গেছে। ফলে সেই সময়ে যে আমাদের যে পুলিশ প্রশাসনের যে নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে, সেখানে সেটি শিথিল হয়ে গিয়েছিল। আপনি জানেন যে বিভিন্ন পর্যায়ে যে রাজনৈতিক এক ধরনের নিয়ন্ত্রণ থাকে সেটিও শিথিল হয়ে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এক ধরনের আমরা সংকট দেখেছি। কিন্তু একটি বনপ্রবণতা বেশি করে আলোচিত হচ্ছে, বা যেটা আমরা দেখছি, যেটা হয়তো আগে সেভাবে ছিল না, যে আমরা যেটা বলছি যে মবক্রাসি, যে মব কি বলে এটাকে, এটা মব মব বিপিং বা মবক্রাসির মতো যে ঘটনা, যেটা হচ্ছে যে কিছু মানুষ হয়তো কোনো একটা সংগঠিত হয়ে তার একটা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাউকে আক্রমণ করছে, অথবা সেটা রাজনৈতিক এক ধরনের বাতাবরণ দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। এবং এগুলোর কারণে কিন্তু অনেকের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হচ্ছে, বা এটাকে অনেকেই কনডেম হচ্ছে। সেই পরিস্থিতিতে আমরা খুব বেশি পরিবর্তন দেখছি না। হয়তো এটা রাজনৈতিক এক ধরনের প্রয়োগ ঘটছে, অথবা রাজনৈতিক এক ধরনের ব্যবস্থা হিসেবে কেউ কেউ কোনো কোনো পক্ষ এটাকে টিকিয়ে রাখার হয়তো চেষ্টা করছে, সেটাও হতে পারে। তো সেই জায়গা থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেটা যে খুব বেশি কি বলা যায় যে স্বস্তিদায়ক, সেটা বলা যাবে না। অনেক কিছু করবার আছে। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনার থেকে ব্যক্তিগত পর্যায়ে নয়, আপনার সোসাইটির দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি অথবা আপনার ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন অথবা আপনার কোনো সহকর্মী এই পর্যন্ত কি এ ধরনের মবের শিকার হয়েছেন? না, এটা তো আসলে আমার জানা মতে আমার পরিচিত হয়েছেন, হ্যাঁ, সেটা আমি নাম উল্লেখ না করি, কিন্তু কিছু বিষয়ে, যেমন আমার বাড়ি থেকে আমি খবর নিয়েছি, বার্তা এসেছে যে সেখানে গ্রামগুলোতে কিছু কিছু ছেলে পেলে তারা সংগঠিত হয়ে এক ধরনের অপরাধ সংগঠন করছে। এবং বলা হলো যে আগে হয়তো পুলিশ গ্রামগুলোতে টহল দিত, তাদের পুলিশ দেখা যেত কোন বট গাছের নিচে অথবা চৌরাস্তায়। পুলিশ এখন তারা গ্রামগুলোতে আর যায় না থানা থেকে, তারা হয়তো এক ধরনের থ্রেটেন ফিল করে, হয়তো সে কারণে তারা যায় না। আমরা দেখেছি, এই যে শুনলাম যে আমার এলাকায় উত্তরবঙ্গে সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে বাড়িতে বাড়িতে গিয়ে স্প্রে করে, এক ধরনের চেতনানাশক দিয়ে স্প্রে করে সেখানে ডাকাতির মতো ঘটনাগুলো ঘটছে। এবং সেখানে এক ধরনের ব্যবস্থা আছে, তো ভয়ের পরিবেশ আছে, যে মানুষ এখন কোনো জায়গায় হয়তো তারা দিনে রাত্রিবেলা বের হতে চাইছে না, তারা ভয় পাচ্ছে, এই পরিস্থিতি আছে। সেটা আমি আমার খুব
আমার যে আমার বাড়িতে কিন্তু এভাবে ঘটনা ঘটেছে যে চেতনানাশক এক ধরনের স্প্রে ব্যবহার করা হয়েছিল। খুব বেশি ক্ষতি করতে পারিনি বা সেটি টের পাওয়ার কারণে। আমার ছোটবেলার আমার স্কুল জীবনের প্রধান শিক্ষক ছিলেন, তিনি একেবারেই বৃদ্ধ, প্রায় 85, 86, 87 বছর বয়স তার, এবং স্বামী স্ত্রী তারা একাই বাসায় থাকেন। দিনের বেলা তাদের বাড়িতে ঢুকে স্প্রে করে তারা চেতনা নাশ করে তাদের আলমারি থেকে তাদের যে জিনিসপত্র নগদ টাকা করি সেটা নিয়ে গেছে, যেটা আমি আমার জীবন দশায় এইভাবে অন্তপক্ষে সেটি শুনিনি। তো সেদিক থেকে, এবং এটি নিয়ন্ত্রণের জন্য আগে যেমন জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান তাদেরকে এক ধরনের জবাবদিহিতা করতে হতো, যেহেতু স্থানীয় সরকারগুলোতে মেম্বার চেয়ারম্যান এখন কাজ করছে না, তারা ফাংশনিং না, অথবা যারা নির্বাচিত হয়েছিল তারা ভিন্ন মতের বা আগের যে দলীয় যে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল তারাও এক ধরনের গা ঢাকা দিয়ে আছে। ফলে যে আইন শৃঙ্খলার এগুলো যে নিয়ন্ত্রণ করা, একদিকে থানা তারা অনেকটা নিষ্ক্রিয়, এবং আমাদের স্থানীয় সরকার মেম্বার চেয়ারম্যান তারা সক্রিয়, তাদের সক্রিয়তার মধ্যে নাই। এটা সুযোগ হিসেবে অপরাধীরা যারা অপরাধী অন্যায় সংগঠন করে বা তারা কিন্তু হিসেবে কাজ লাগাচ্ছে, এটা বলতে দ্বিধা নেই। আমার মনে হয় যে এটা সরকারও এটা ভালোভাবে জানে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে দেশে কি সেটা আমাদের পুলিশ প্রশাসনও ভালোভাবে জানে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে রাজনৈতিক হিসাব প্রতিহিংসার ব্যাপার এখানে জড়িত থাকতে পারে, সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। আমি সেটা থেকে বের হয়েছে সরাসরি সুস্পষ্ট ভাবে জানতে চাচ্ছি, আপনি যে এলাকায় থাকেন, আপনার যারা প্রতিবেশী আছে, আপনার যারা সহকর্মী আছে, আপনার যারা ভাই বোন আত্মীয় স্বজন একেবারে প্রত্যক্ষ, যাদের সরাসরি তথ্যটা আপনার জানা কোনো ভাইয়ের মাধ্যমে না, তারা এই সরকার আসার পর ছিনতাই, চুরি এবং ডাকাতির ঘটনায় ভিকটিম হয়েছে কিনা স্পষ্টত আমি জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছে। শুনেন, আমি যদি বলি যে হয়েছে বা হয় নাই সেটি তো বড় কথা না। আমি তো বলেছি যে হ্যাঁ হয়েছে, হয়েছে, সেটা হয়েছে। আমি তো সে জবাব দিয়েছি এবং আমি পরিস্থিতি ব্যাখ্যা করেছি আমার এলাকার কথা বললাম যে আগে যেটা হয়নি সেটা হয়েছে। আমার আমি বলছি যে যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি ছিনতাইয়ের শিকার হয়েছেন, অথবা রাতের বেলা আপনার বাসায় চুরি সংগঠিত হয়েছে, ডাকাতি হয়েছে, আমি এই তথ্যটা জানতে চাই। করেছি যেহেতু বিস্তৃত পরিসর যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, আমি সুনির্দিষ্টভাবে তিনটি পয়েন্ট, একটা হচ্ছে চুরি, আমি তো ছিনতাই এবং ডাকাতি, এই ঘটনার কথা বলতে চাই। আচ্ছা, আমি তো উত্তর দিয়েছি আপনাকে যে হয়েছে, আমার পরিচিত জানাশোনার মধ্যে হয়েছে, মানে আমি চিনি ব্যক্তিগত ভাবে এমন হয়েছে। চুরি, ডাকাতি অথবা ছিনতাই কোনটা? ছিনতাই হয়েছে ঢাকা শহরে, সেটা ঢাকা শহরে, সেটি বড় কথা। আমার মনে হয় যে এই বিষয়ে আমি বলেছি, তো আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি। হ্যাঁ, আমরা মানে আপনি তো নিয়মিত বাজার করেন তাই না? তো দ্রব্যমূল্যের যে অবস্থা, এটি বিগত সরকারের সময় থেকে এখন কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী না স্থিতিশীল, কিংবা কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হ্যাঁ বাজার করি। কিছু কিছু পণ্যের দাম তো কমেছে, সহনশীলতার মধ্যে আসেনি। আমাদের যে সাধারণ মানুষের আয়ের সাথে সংগতিপূর্ণ হয়নি। আর কিছু কিছু পণ্যের দাম অনেক কম, যেটি আবার হয়তো উৎপাদক পর্যায়ে কৃষকদের জন্য সংকট তৈরি করে। কিছু কিছু পণ্য বা বিষয় আছে সেগুলো তো আসলে নাগালের বাইরে সাধারণ মানুষের, সেই পরিস্থিতি আছে। তবে যেটি হয়তো 2 মাস আগে যে প্রবণতাটা ছিল, একটা উচ্চ মুখী প্রবণতা, সেটা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে আমি মনে করি। চালের দামটা নিয়ে বিশ্বব্যাপী আপনি নিজেও জানেন যে চাল এটি নিয়ে আসলে ব্যারোমিটারের মতো উঠানামা করছে, এটা নিয়ন্ত্রণ নাই। ডিমের দাম কখনো বাড়ে কখনো কমে ব্যারোমিটারের মধ্যে, এবং সেটা এখনো অনেক বেশি। তো সেদিক থেকে আমাদের মাংসের দিকে কথা বলেন যে পুষ্টি, যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার, একেবারেই যে বাজারের যে তেলাপিয়া মাছের দাম যদি আমরা বলি যে যেটা একসময় অনেক কম ছিল, সেটা কিন্তু বেড়ে গেছে। এরকম কিছু কিছু পণ্যের দাম তো বেড়েছে। সবজির দামটা কমেছে যেহেতু এক ধরনের সাপ্লাই বা বর্ষাকালীন যে সবজি বাজারে আছে সেটা কমেছে। আর 2টি পণ্যের দাম তো সবসময় এটা
নিয়ন্ত্রণের বাইরে থাকে অনেক সময়, সেই পরিস্থিতি আছে। তবে আগের চেয়ে একটু নিয়ন্ত্রিত আমার মনে হয়। আচ্ছা, আমাদের সর্বশেষ যে প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে চিকিৎসা। আপনি অথবা আপনার পরিবারের সদস্য অথবা আপনার আত্মীয় স্বজনরা চিকিৎসা গ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে অযথা হয়রানির শিকার হন, অপ্রয়োজনীয় টেস্টের একটা ব্যাপার ছিল। এই যে একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন আপনি লক্ষ্য করছেন, না আগের সেই ধারাটি এখনো অব্যাহত রয়েছে? মনে হয়, আমি মনে হয় যে আপনি যে প্রশ্নগুলো করছেন ঠিক একই ধরনের প্রশ্ন। হ্যাঁ, মানে একটা ইস্যু যে আগে কি ছিল এবং এখন কি হচ্ছে। আমার মনে হয় যে এই প্রশ্নগুলো এভাবে করাটাই হচ্ছে অবান্তর এবং এটা অর্থহীন। কেন বলবো যে আসলে এই 10 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে কোনো একটি সরকার ক্ষমতায় এসে তার যে ম্যাজিক পাওয়ার দিয়ে সবকিছু পরিবর্তন করে দিবে, এমন ভাবাটা হচ্ছে বোকামি, অথবা এটা হচ্ছে অতি মানে সরল মানুষের ভাবনা। আমি সেভাবে মনে করি না যে বাংলাদেশের যে 53 বা 54 বছরে যে স্বাস্থ্য ব্যবস্থা যে দাঁড়িয়েছে, সেটা যে আমূল রূপান্তর করে দিবে কোনো একটা ম্যাজিক দিয়ে, অথবা আলাউদ্দিনের প্রদীপের দৈত্য এসে সবকিছু সমাধান করে দিবে, সেটা আমি মনে করি না। এখানে নানা রকম চ্যালেঞ্জ আছে, নানা রকম সংকট আছে, সেটি মাথায় রেখেই বলতে হবে। যদি সেটি বলেন যে আমার কোনো পরিবর্তন আমি লক্ষ্য করি নাই, এরকম হয়নি যে ডাক্তারদের যে চিকিৎসা ব্যয় অথবা ডাক্তার যে ভিজিট সেটা কমেছে, কোন একটা স্ট্রিক্ট আইন বাস্তবায়ন করা হয়েছে, এর বেশি ভিজিট দিতে পারবে না ডাক্তাররা। ঠিক আছে, গরিব মানুষের জন্য চিকিৎসা আরো বেশি সহজ হয়েছে, হাসপাতালগুলোতে আসন সংখ্যা বেড়েছে, চিকিৎসার ক্ষেত্রে যে হয়রানি বা ঘুষ দুর্নীতি এগুলো কমেছে, এমনটি কোন রকম প্রবণতা আমি দেখিনি, এবং সেটা আমি মনেও করি না যে 8 মাসের মধ্যে সেটা হয়ে যাবে। হ্যাঁ, সেটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, একটা রাজনৈতিক বিষয়, এক ধরনের একটা প্রচেষ্টার মধ্য দিয়ে সেটা রাজনৈতিক শক্তিগুলোকে সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু এখনো সেই ধরনের সুফল যদি বলেন, বা ওষুধের যে ঊর্ধ্বমুখী প্রবণতা যে ছিল, ওষুধের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সেটা যে কমেছে, এমন কোনো সুখবর কিন্তু আমরা পত্রিকার পাতায় বা বাস্তব জীবনে আমরা এটা দেখিনি। ফলে 53 বছরে স্বাস্থ্য খাতে চিকিৎসা ব্যবস্থায় যে জঞ্জাল বা সংকট গুলো ফলে ফলে মানে বাংলাদেশে হয়েছে, সেটা কিন্তু হয়েছে। এটা বলতে পারেন যে আমাদের আলোচনায় এসছে যে ভারতে আমাদের একজনের চিকিৎসা প্রত্যাশী যারা ছিলেন ভাই বোনেরা, তারা সেটার যে প্রবণতা সেটা হয়তো কমে গিয়েছে, ভারত ভিসা সীমিত করেছে বলে, সেটা বলতে পারেন। এবং সেখান থেকে আলোচনা এসেছে যে না, সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা আমরা আমাদের দেশেই নিজেদের উদ্যোগে আমরা করতে পারি কিনা। জি, আপনি শুনতে পেয়েছেন? একটু সমস্যা ছিল। আমি আসলে আপনি হয়তো আমার প্রশ্নের কারণে কিছুটা বিব্রত হয়েছেন অথবা বিরক্ত হয়েছেন। আসলে আমি এই প্রশ্নটা এই জন্যই করেছিলাম। না না, বিরক্ত হয়নি। আমি বলছি যে আপনি বলছেন যে কি পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে সকল ক্ষেত্রে আপনি বলছেন শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন বা এখানে পরিবর্তন। আমি সেটাই বলছি যে পরিবর্তনটা তো রাতারাতি হয় না, আর পরিবর্তন করার ক্ষেত্রে তো এক ধরনের প্রচেষ্টা, একটা উদ্যোগ গ্রহণ করতে হয়। তো সেই বিষয়টা আমি বলছি যে আসলে পরিবর্তন যে এগুলো শিক্ষার পরিবর্তন, এগুলো তো এক ধরনের সংস্কৃতিগত পরিবর্তন, তাই না? অর্থনৈতিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, ফলে এগুলো খুব বেশি হয়নি। ফলে একই শিক্ষার ক্ষেত্রে বলেন, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে, বা রাজনীতির ক্ষেত্রে বলেন, সেটা আমাদের নেতাদের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে বলেন, দলীয় কর্মসূচির ক্ষেত্রে বলেন, দলীয় সংস্কৃতির ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই আমরা কি এই পরিবর্তনটা রাতারাতি করতে পারি? হ্যাঁ, পরিবর্তনের এক ধরনের ইন্সপিরেশন, একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে আছে, সেটি বাড়ি বাড়ি তৈরি হয়েছিল। 1971 সালেই তো আমরা বিশাল পরিবর্তন করতে চেয়েছিলাম, তাই না? আমরা নতুন নতুন স্বাধীন দেশ পেলাম। এরপরে বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কতগুলো পরিবর্তন হয়েছে সেটা বড় প্রশ্ন। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, গ্রাজুয়ালি কিছু পরিবর্তন তো হয়েছে। বাংলাদেশ তো আর 53 বছর আগের জায়গায় নেই, তলাবিহীন ঝুড়ির জায়গায় নেই। বাংলাদেশ এখন একটা আগ্রহের জায়গা, অর্থনৈতিক একটা সমৃদ্ধির দিকে, দারিদ্র পরিমাণ কমেছে, দারিদ্রের সংখ্যা কমেছে,
এক ধরনের মঙ্গা পীড়িত যে বাংলাদেশের যে আমরা দারিদ্র পীড়িত যে বাংলাদেশ দেখতাম সেটা কমেছে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু অন্যদিকে বাংলাদেশের যে সাম্প্রতিক মানে সামাজিক যে সম্প্রীতি, তারপর সমাজের যে বন্ধন সেটা কমেছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বিভেদ এটা বেড়েছে, বৈষম্য বেড়েছে। এই পরিবর্তনগুলো তো হয়েছে বাংলাদেশ। আমি আসলে প্রশ্নটা যে কারণে করেছিলাম সেটি হচ্ছে যে আমাদের অনেককেই বলতে শুনি আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে মুদ্রার এপিক ওপিক। এই যে ক্ষমতার স্বাভাবিক যে পরিবর্তন গুলো চলে আসছে, এবার কিন্তু আমরা পুরো রাষ্ট্রীয় কাঠামোটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা সিস্টেম চেঞ্জ করতে চাচ্ছি, আমরা দলের পরিবর্তন চাচ্ছি না। তো সিস্টেম যদি আমরা চেঞ্জ করি, আমাদের বাংলাদেশে কিন্তু একটি নজির রয়েছে যে আমাদের 1975 পর্যন্ত রাষ্ট্রটা যে ধারায় চলেছিল, 76, 77, 78 এই 3 বছরে কিন্তু সেখানে এক ধরনের নাটকীয় পরিবর্তন ছিল, যেটা আমরা পরবর্তীতে আর কোনো সময় দেখি না। আমরা এখনো প্রত্যাশা করেছিলাম সেই ধরনের একটি নাটকীয় পরিবর্তন হবে। সেই নাটকীয় পরিবর্তনের কোনো লক্ষণ তো এখনো স্পষ্ট হয়নি, আপনার বক্তব্য থেকে আমি সেটা বুঝতে পেরেছি। তো আমি সেই জন্য এই প্রশ্নটা করেছিলাম যে ওই গতানুগতিক যে পরিবর্তন, সেই পরিবর্তন দিতে 19-20 হবে, কিন্তু একটা বিপরীত দিকে যে রাষ্ট্র যাত্রা করবে, ওই যেটা বলি যে ভুল রাস্তা থেকে সঠিক পথে আসবে, তার কোনো লক্ষণ যে এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। আপনার বক্তব্য থেকে বোধ হয় আমরা সেটাই বুঝতে পেরেছি। আমি কি ঠিক বুঝেছি কিনা শুধু এটুকু আপনার কাছে জানতে। না, আপনি যেটা বলছেন যে পরিবর্তন প্রথম হচ্ছে 75 পরবর্তী পরিবর্তন যে বিষয়গুলো আনছেন, হ্যাঁ সেগুলো হচ্ছে যে পরিবর্তন। এখন পরিবর্তন আসলে কোন পক্ষের পরিবর্তন, কার জন্য পরিবর্তন, হ্যাঁ কাদের পক্ষে পরিবর্তন, কাদের বিপক্ষে পরিবর্তন, সেটা নিয়ে এক ধরনের বিতর্ক করাই যেতে পারে। আপনি যদি পরিবর্তনের একটু স্পষ্ট করে দিচ্ছি, আপনাকে একটু স্পষ্ট করে দিচ্ছি, অর্থাৎ হ্যাঁ না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি আমাকে বলতে একটা পয়েন্ট স্পষ্ট করছি, অর্থাৎ আওয়ামী লীগ বাকশালের পরবর্তী সময় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টাতে অরাজনৈতিক সরকার দেশে ছিল, রাজনৈতিক দলের সরকার না, বিএনপি সরকার না, বিএনপি সরকারের আগে এবং আওয়ামী লীগ সরকারের পরবর্তী সময় মাঝখানে যে সরকারটা ছিল, অর্থাৎ দল নিরপেক্ষ সরকার, দলের বাইরের সরকার, যেটা আমাদের দেশে বর্তমানে বিদ্যমান, সেই সময় যে রূপান্তরটা আমরা দেখেছি, কিন্তু কোন দলীয় সরকারের পক্ষে কিন্তু সেই ধরনের রূপান্তর এই দেশে করা সম্ভব হয়নি। এটা হচ্ছে আমাদের ইতিহাস, আমি সেটাই বলছি। সেটা হলো আপনার বিশ্লেষণ হতে পারে বা আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে, অন্যরা যে মানে আপনারটা আপনি যা বলছেন যে সেটাই সমমনা বা সহমত পছন্দ ব্যাপারটা তা নয়। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশের যা কিছু অর্জন, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের শক্তি, তার বিকাশ, যা কিছু বলেন না কেন, সেটা রাজনৈতিক নেতৃত্বের হাত ধরে এসছে। কোন অরাজনৈতিক কোন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা আসে নাই। পৃথিবীর সকল দেশেই রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিকেরা। রাজনীতিকের তাদের যে যোগ্যতা, তাদের দক্ষতা, তাদের যে ভীষণ মিশন, এটার উপর ডিপেন্ড করে একটা জনগোষ্ঠী বা একটা রাষ্ট্রের এগিয়ে চলা। এবং সেটি রাজনীতিবিদরা যদি ব্যর্থ হন বা তারা যদি খারাপ কাজ করেন, সেটাও কিন্তু খেসারত দেশকে বা রাষ্ট্রকে দিতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশ এসছে। আমরা যে রাজনীতিকে যেভাবে আমরা আসামির কাজ করে রাজনীতিবিদদের দাঁড় করাই, আমি সেভাবে মনে করি না। আমি মনে করি যে ভবিষ্যতে যেটা হবে সেটাও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, কিন্তু সেটা কোন ধরনের রাজনীতি তারা করবে, রাজনীতির গুণগত পরিবর্তন হবে কিনা, সেটি হচ্ছে বড় প্রশ্ন। যে আমরা আমাদের এই মুহূর্তে আমি আপনাকে বলেছি যে দেখেন, প্রত্যেকটাই আন্দোলন সংগ্রামে মানুষের কিন্তু একটা জন আকাঙ্ক্ষার এক ধরনের প্রকাশ ঘটে, মানুষের চাহিদার প্রকাশ ঘটে, মানুষ একটা পরিবর্তন চায় এবং মানুষ একটা ইতিবাচক পরিবর্তন চায়। এবং যে কারণে এই আন্দোলন সংগ্রামগুলোতে মানুষ কিন্তু তাদের প্রাণ দিয়েছে, নানা রকম আত্মত্যাগ করেছে। আপনি নানা ঘটনায় কিন্তু বলতে পারবেন। আমরা যখন ছাত্র ছিলাম 90 গণঅভ্যুত্থানে আমরা অংশ নিয়েছি, আমরাও নেতৃত্ব দিয়েছি। তখন কিন্তু আমরা গুলি বোমার সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের ইচ্ছে ছিল, প্রত্যাশা ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এবং সামরিক স্বৈরাচার আর কখনো এই ধরনের ক্ষমতায় আসতে পারবে না। এবং সেখানে ছাত্র সমাজের যে সেখানে সকল ধরনের ছাত্র সংগঠনগুলো যে এক ধরনের ঐক্য তৈরি হয়েছিল, তাদের এক ধরনের 10 দফা ছাত্র সমাজের তৈরি হয়েছিল এবং বিভিন্ন যে জোট রাজনৈতিক দলগুলো ছিল
তাদের মধ্যে ঐক্যবদ্ধ একটা দফা তৈরি হয়েছিল, কথা ছিল যে তারা যারাই ক্ষমতায় যাবে তারা এই বাস্তবায়নগুলো করবে, কিন্তু আমরা সেই পরিবর্তন তো দেখিনি। সেই যে পরাজিত যে 90 স্বৈরাচারী শক্তি, সেটাও কিন্তু রাজনীতিতে আবার ফিরে এসেছে এবং তারা আসন পেয়েছে। আমরা দেখেছি যে গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করেছিলাম সংসদীয় গণতন্ত্রের পথে, কিন্তু সেটাও হোঁচট খেয়েছে। আমরা একটা নির্বাচন ব্যবস্থা আমরা পাইনি, যে এটা নির্বাচন ব্যবস্থা কি হবে, একটা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন ব্যবস্থা কি হবে, এই প্রশ্নে রাজনৈতিক নেতৃত্ব জানতে পারবে। তারা বিরোধী জড়িয়ে গেছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের আমরা সমাধান নিয়ে আসছিলাম, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারেও কেউ কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিতর্কিত করেছি। ফলে সেই জায়গায় সংকট তৈরি হয়েছে। আমরা দেখেছি যে এই সংকটগুলো কিভাবে আমাদের কোন গতিমুখী নিয়ে গেছে। ফলে 90 যে আকাঙ্ক্ষা, আপনি সেই সময় যারা ছাত্র সমাজ আছে সেই পত্রপত্রিকা দেখবেন যে আমরা সংস্কার ওই সময় চেয়েছিলাম। সংস্কার কিন্তু বাংলাদেশের নতুন শব্দ না। আপনি জানেন যে 91 সালে সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছিল, আপনি সেটা সংস্কার করতে করতে কোথায় গিয়েছে, কি সংস্কার হয়েছে? তো এইটা জন আকাঙ্ক্ষা সবসময় তো মানুষ ভালো চাইবে, জন আকাঙ্ক্ষা প্রকাশ করবে, কিন্তু সেই আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন করবে তো রাজনীতি। তো সেটি মূল কথা, যে তারা যখন ক্ষমতায় যায় তখন সেটি ভুলে যায় এবং ঠিকই নিজেদের দলীয় স্বার্থে বা রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে তারা সেটিকে ব্যবহার করে। সংকটটা হচ্ছে যে সেখানে। তো ফলে আমি খুব বেশি আশাবাদী হতে পারি না। হ্যাঁ, যে যেভাবে সংস্কারের কথা বলা হচ্ছে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনে হ্যাঁ আমরা আশা করি, কিন্তু আমি নিশ্চিতভাবে মানে সংশয়হীন ভাবে দ্বিধাহীন ভাবে বলতে পারি না যে না এই পরিবর্তনটা হবে। কারণ অতীতের অভিজ্ঞতা রাজনৈতিক যে প্রেক্ষাপট আলোচনা করি, কিন্তু এটা এই সিদ্ধান্তটা আমার কাছে ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি ভুল হতে পারে, সেটা হতে আমার কাছে মনে হয় খুব বেশি আশাবাদী। তো ঠিক আছে, আমরা অনেক কিছু জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে বুলবুল ভাই, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার কথায় হয়তো অনেকে একমত না হতে পারেন, কেউ কি বলা যায় যে দুঃখ পেতে পারেন, ক্ষুব্ধ হতে পারেন, ঠিক আছে। তো কারো যদি কোনো দুঃখ লাগে, কষ্ট পান, সেক্ষেত্রে তারা কি বলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি আমার বিশ্বাস থেকেই কথাগুলো বলেছি। বুলবুল আহমেদ, আপনাকেও ধন্যবাদ যে সত্যপক্ষের এই আসরে আমাকে সংযুক্ত করার জন্য। সুপ্রিয় দর্শক, রাজনীতির যে মূল কথা জনগণ এবং জনগণের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সেক্ষেত্রে আমরা কি ধরনের পরিবর্তন দেখছি সে সম্পর্কে আমরা আশরাফুল আজম খানের মূল্যবান কথাগুলো শুনলাম, তার মতামত শুনলাম। আমরা আপনাদের যদি সমর্থন পাই তাহলে নিয়মিত ভাবে এ ধরনের আড্ডা বসবো, যাতে আমাদের সবার চিন্তা ভাবনাগুলো আমরা একত্র করে রাষ্ট্রের জন্য কিছু পরামর্শ দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আশরাফুল আজম খান, আপনাকে এবং সুপ্রিয় দর্শক আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।